এখান থেকে কিছু অ্যাট্রিবিউট নিয়ে পরবর্তীকালে রামায়ণ তৈরি হয়েছে। কারণ এই গোন্ডরা, তার কারণ এটাকে যতটা রামায়ণ বলে চালানো হচ্ছে, এটা আদতে কোনো রামায়ণ টামায়ণ কিচ্ছু না। রামায়ণটা যখন হাতে এলো আর কি, দিল্লিতে একটা কনফারেন্সে গেছিলাম। সেখানে সেটা ভারত সরকারের যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল কালচারাল সেন্টার ফর আর্টস, আইজিএনসিএ, তো এই আইজিএনসি এর, এটা লাগবে না, এটা ছাড়া এইটুকু ঘরে পৌঁছানো যায়। তো সেই আইজিএনসি এর যে প্রোগ্রাম ছিল আর কি, সেইখানে গিয়েই প্রথম পাবলিকেশনটা পেলাম যে ওরা সবকটাকে একসঙ্গে এনেছে। এখন ভারত সরকারের বই, যে কোনো সরকারি বইয়ের যা চরিত্র আর কি, যে যেখান থেকে ছাপা হয় সেখানেই থাকে আর বাকি অংশটা গোডাউনে গিয়ে পচে যায়। তো সেরকম ওই বইগুলোর ক্ষেত্রেও তাই হচ্ছে। তো ওরকম আমি একটি বই সংগ্রহ করলাম এবং করে পড়ে মনে হলো যে এটা অনুবাদ করা উচিত। তার কারণ এটাকে যতটা রামায়ণ বলে চালানো হচ্ছে, এটা আদতে কোনো রামায়ণ টামায়ণ কিচ্ছু নয়। এটা রামায়ণ নয়। বেসিক্যালি যারা অ্যাবরিজিনাল পিপল, আদিবাসী যারা, তাদের নিজেদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি এর মধ্যে তার রিফ্লেকশন আছে। এবং এটার সঙ্গে কোনোভাবেই মানে বলা যেতে পারে এই গল্পগুলো এখান থেকে কিছু অ্যাট্রিবিউট নিয়ে পরবর্তীকালে রামায়ণ তৈরি হয়েছে। কারণ এই গোন্ডরা গোন্ডরা মূলত প্রায়, যদি হিসেব করে দেখা যায়, এদের যে জেনেটিক ম্যাপিং হয়েছে, জেনেটিক ম্যাপিংটা মিলে যায় হচ্ছে মুন্ডাদের সঙ্গে, যারা প্রায় ৭,০০০ বছর আগে এই ভূখণ্ডে এসেছিল। তার ২,০০০ বছর পরে, অর্থাৎ ৫,০০০ বছর আগে এসেছিল হচ্ছে যাদেরকে আজকে আমরা দ্রাবিড় বলি, তারা। আর তারও প্রায় ২,০০০ বছর পর, ১.৫ কি ২,০০০ বছর পর হচ্ছে যারা আজকে এইসব ভদ্র সভ্যটভ্য হয়ে যারা ঘুরে টুরে বেড়ায়, তাদের মানে পূর্বপুরুষরা এসেছিল আর কি। তো সেই কারণে যা যা নেওয়ার, এমনকি গোন্ডদের যে সংস্কৃতি, গোন্ডদের যে প্র্যাকটিস, গোন্ডদের যে চিন্তা ভাবনা, সৃষ্টি তত্ত্ব, সেগুলোর সঙ্গে যদি একটু মিলিয়ে দেখা যায়, সেই মিলিয়ে দেখতে গেলে দেখা যাবে যে ওখান থেকে অজস্র জিনিস ধার করা হয়েছে, যেগুলো আমরা আমাদের বইয়ের এই ভূমিকার মধ্যে রেখেওছি। যেমন ওই কালিয়নাগের মাথায় কৃষ্ণের নাচ, আবার কৃষ্ণের মানে নাভিতে সমন্তকের উপস্থিতি, এই সমস্ত ব্যাপারগুলো সব কিন্তু গোন্ডদের ওই লিঙ্গদেব যে আছেন আর কি, যিনি, এবং সত্যি কথা বলতে কি গোন্ডরাই হচ্ছে প্রথম যারা একটা কোডিফাইড রিলিজিয়ান চালু করার চেষ্টা করেন। এবং এই যে কোডিফিকেশন, সেই কোডিফিকেশনের সমস্ত কোড ইত্যাদি, এবং সেগুলো কিন্তু এখনো কিছু পরিমাণে মানা হয়। কিন্তু ভারত রাষ্ট্র একটা পর্যায়েতে এদের উপর এত দমন পীড়ন চালিয়েছে, এবং সেই দমন পীড়নটা সাংস্কৃতিক দমন পীড়ন, যে কারণে আজকে যদি দেখেন ২০২১ সালে একটা আল জাজিরা একটা খবর করেছিল, যেখানে একজন গোন্ড মহিলাকে ইন্টারভিউ করা হয়। তো তাকে যখন ইন্টারভিউ করা হচ্ছে, সেই মহিলা বর্তমানে মাওবাদী আন্দোলনের সঙ্গে আছেন। তো তাকে যখন ইন্টারভিউ করা হচ্ছে, তিনি বলছেন, আমি যখন স্কুলে পড়তে গেছি তখন আমি তো শুনেছি যে আমাদের সংস্কৃতিটা হচ্ছে অত্যন্ত পিছিয়ে পড়া, একেবারে মানে অভদ্র লোকের একটা বিশ্রী সংস্কৃতি, এসব কেউ মানা টানা যায় না। আদতে যেটা বর্তমান ভারতে চলছে, এবং সে কিন্তু মানে সে মাওবাদী পার্টি, তখনও মাওবাদী পার্টি তৈরি হয়নি, সে যখন এসছে ৯৮ সালে এসছিল সে রাজনীতিতে। তো সে বলছে, আমি আলটিমেটলি এই রাজনীতিতে না এলে আমি বুঝতেই পারতাম না যে আমার সংস্কৃতিটা এতটা গুরুত্বপূর্ণ, এবং আমার সংস্কৃতি থেকে এত জিনিসপত্র যে এসছে, যেটা আজকের যে এত এস্টাবলিশড রিলিজিয়ান, অর্গানাইজড রিলিজিয়ান, সেগুলো যে এসছে, সেটা আমি রাজনীতিটায় না এলে আমি বুঝতেই পারতাম না। আবার এই গোন্ডদের দিয়েই কিন্তু সালভাজুরুবের যে বাহিনী, সেই বাহিনী তৈরি হয়েছে। তো নানাভাবে গোন্ডদেরকে কিন্তু ব্যবহার করা হয়েছে। গোন্ডদের সংস্কৃতিটা যাতে ধ্বংস করে দেওয়া যায়, সেটারও একটা চেষ্টা হয়েছে। এবং এই চেষ্টাটা যে শুধুমাত্র যাদেরকে আমরা মানে আর্য, ব্রাহ্মণ্যবাদ ইত্যাদি ইত্যাদি বলি, সেখান থেকে শুরু হয়নি। এটা কিন্তু শুরু হয়েছে সেই দ্রাবিড় আমল থেকেই শুরু হয়েছে। তার কারণ গোন্ডদের জেনেটিক ম্যাপিং মুন্ডাদের সঙ্গে মিললেও তাদের ভাষাটা কিন্তু দ্রাবিড়ীয়। তাহলে এই ২,০০০ বছর তারা কি করতো, তারা কোন ভাষায় কথা বলতো? সেই সংস্কৃতির, সেই ভাষার জায়গাটা কিন্তু আর কোনো ছাপ নেই। আজকে যখন আমি গন্ডি থেকে অনুবাদটা করতে পারছি এই কারণে, তার কারণ আমার মানে যে পর্যায়েতে একটি বিশেষ অঞ্চলে আমার কিছুটা কাজকর্ম ছিল রাজনৈতিক কারণে,
সেখানে ওই ভাষাটির প্রয়োগ ছিল। এবং আজকের যে গন্ডি মানে ছত্তিশগড় মধ্যপ্রদেশে যে গন্ডি ভাষাটা ব্যবহার হয় সেটা মানে এখন আমি বললে আপনারা যেমন ধরুন এখানে শুরু হচ্ছে এই রামায়ণ শুরু হচ্ছে এরকম ভাবে যে अयोध्या नगरी में राम का बासा झिंझरी महल में सीता माता दुंडा महल में लक्ष्मण सतलोकी कैसे रहे हा हो भैया। তো এই যে ভাষা এটা আপনি দেশওয়ালি হিন্দির সঙ্গে মিলিয়ে ফেলতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে রাম অযোধ্যা নগরে থাকে, সীতা ঝিঝরি মহলে থাকে, তার থেকে একটু দূরে দুন্ডা মহলে লক্ষণ থাকে, আরে ভাই দুন্ডা মহলে লক্ষণ থাকে, এইভাবে বলা হচ্ছে। এবং এটা যে একটু হিন্দি জানে সে মানে তাকে হিন্দি জানার দরকার নেই, একটু হিন্দি বলিউডের সিনেমা দেখলেই সে বুঝতে পারবে, বা একটু মানে ভোজপুরি সিনেমা দেখলে সে বুঝতে পারবে যে কি বলা হচ্ছে। তো এই যে জায়গাটা অর্থাৎ তাদের সংস্কৃতি কিন্তু কোনো না কোনো ভাবে দীর্ঘদিন ধরে সেটা আজকে এই তথাকথিত যে আমি রাজনৈতিক কথা একটু হয়তো বলে দিচ্ছি, কিন্তু এই তথাকথিত হিন্দুত্ববাদী শক্তি আসার আগে থেকেই কিন্তু এদের ওপর আক্রমণটা চলছে, এদের ওপর আক্রমণটা চলছে। এবং আমি যে ভার্সনটা পেয়েছি লিখিত আকারে, আমি নিজে রাজনৈতিক কাজের সূত্রে আমি কিন্তু এই বইতে যে প্রথম যে উপাখ্যানটা রয়েছে সেই উপাখ্যানটা কিন্তু আমি অভিনয় হতে দেখেছি। আমি যেখানে ছিলাম সেখানে একদিন রাতে মানে আমার সেই বন্ধু এখানে উপস্থিত আছেন, আমি তাকে সেখান থেকে রাতের বেলা ফোন করে বলছি বুঝলি এই রাতের বেলা এখানে কিন্তু মানে একটা কি একটা গান হচ্ছে, এখানে কি একটা গান হচ্ছে। আমি তাকে সেখান থেকে ফোন করে তাকে বলেও ছিলাম একটা পাহাড়ের উপরে মানে পাহাড়ের উপরে একটা ফুট হিলস বলা যেতে পারে সেখানে রয়েছি, তো সেই অবস্থায় হচ্ছে। আমি তখন তাকে ফোন করে বলছি বুঝলি তো এখানে একটা গান হচ্ছে। এবং যখন আমি রাত 2টোর সময় সেখানে এগিয়ে গেছি তখন যেটা হচ্ছিল আমি সেটা এখানে পেলাম, কিন্তু এখানে একটু অন্য ভার্সানে পেলাম। অন্য ভার্সানে কি পেলাম, সেখানে আমি যে ভার্সানটা পেয়েছিলাম মানে একটা আছে মানে লক্ষণের মানে ব্রহ্মচর্যের পরীক্ষা বলে একটা প্রথম যে গল্পটা আর কি, সেটা হচ্ছে লক্ষণের ব্রহ্মচর্যের পরীক্ষা। তাতে ইন্দ্রের মেয়ে ইন্দ্রকামিনী এসে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করছে, না পেরে তারপর তাকে নানাভাবে তাকে বদনাম করার জন্য নিজের জামা কাপড় ছিঁড়ে সে গয়না টয়না ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই ঘটনাটা সেখানে কিন্তু ইন্দ্রকামিনী করেনি, সেখানে যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে সেখানে সীতা করছে। মানে সীতা এসে তার দেওরকে বলছে যে তোমার দাদা তো আমার দিকে তাকায় না, তুমি এসো তুমি আমাকে ভজনা। এইটা হচ্ছে মানে সীতার ভার্সন। এবং সে দরজা বন্ধ করে দিচ্ছে, লক্ষণ দরজা ভেঙে বেরিয়ে যাচ্ছে। এই ধরনের এই যে বিষয়গুলো এর বাইরের একটা অন্য ধরনের ভার্সন যেটা অনেক বলা যেতে পারে কিছুটা টেমার ভার্সন আর কি, মানে আর একটু নরম করে দেয়া হয়েছে ভার্সন গুলোকে, আরো একটু মানিয়ে নেওয়া হয়েছে, এরকম একটা ভার্সন এটার মধ্যে রয়েছে। এবং আমি বুঝতে পারি ভারত সরকার 1962 সালে যখন যে পরে আমি দেখলাম গুলাব সিং বলে একজনকে দিয়ে সেই ইয়েগুলো সংগ্রহ করেছিল তাতে কিন্তু এই ভার্সনটা আছে, কিন্তু আজকে যেটা ভারত সরকার বের করেছে তাতে কিন্তু সীতার প্রশ্নটা নেই, সীতার প্রশ্নটা সম্পূর্ণ বাদ হয়ে গেছে। এবং সেটা তাদের পলিটিক্যাল এজেন্ডার পার্ট বলে সেটা বাদ হয়েছে, না হলে তারা সেটা বাদ দিত না। তো এই রকম ঘটনা এমনকি 90-এর দশকে সিগাল এবং অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা ট্রাইবাল রামায়ণের উপর একটা বই বার করেছিল, তার 3 নম্বর প্রবন্ধটি আপনারা যদি দেখেন সেখানে কিন্তু যে ওরকমই আরেকটা গল্প যেটা ব্যাগাদের মধ্যে, ব্যাগারা হচ্ছে মানে কি বলা যেটা মানে গোন্ড একটা আমব্রেলা টার্ম, তার মধ্যে প্রচুর ছোট 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 গোষ্ঠী রয়েছে, ব্যাগারা হচ্ছে এরকম একটা গোষ্ঠী আর কি। তাদের মধ্যে আবার ওই একটা হাতের চুড়ির মাপের একটা গল্প আছে, প্রথম গল্পটাই মানে তার ব্রহ্মচর্যের কিভাবে ব্রহ্মচর্যটা মানে রক্ষা করলো আর কি, তারা হাতের চুড়ির গল্প আছে, সেই চুড়ির মাপ সীতার হাতের মাপের সঙ্গে মিলে যাচ্ছে সেটাও আছে। তো এই যে সীতা সংক্রান্ত সীতার চেষ্টিটি রক্ষা করাটা হচ্ছে বর্তমান ভারত সরকারের দায়। হ্যাঁ মানে আমার সংস্কৃতিকে রক্ষা করার দায় নেই, মানে আমার অ্যাবরিজিনাল কালচারকে রক্ষা করার দায় নেই, সীতার চেষ্টিটি রক্ষা করার দায় আছে। তো সেই কারণে সেই অংশগুলো সব বাদ দিয়ে এনে দেওয়া হয়েছে এবং এমন একজনকে দিয়ে সম্পাদনা করানো হয়েছে যিনি এগুলো সব বার্তা দিয়ে কোনো কিছু না বলে চলে গেছেন। তো ফলে যখন আমরা হাতে বইটা পেলাম তখন মনে হলো যে না এটার অন্তত পক্ষে এই যা চলছে আমি তো ভার্সানটা পাল্টাতে পারবো না, সেইটা আমি অনুবাদ করি।
কিন্তু তার সাথে অন্তত এই বিষয়গুলোও রাখি। তো এটা রাখার ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে, আমি আরতি দিকে বললাম যে তুমি এসো, চলো একসাথে কাজ করো। আরতি দি আমার হচ্ছে ছোট, কিন্তু আমি আরতি দি বলি, যখন পৃথা আমাকে আলাপ করিয়ে দিয়েছিল ও দিদি বলতো, আমিও দিদি। তো সেই জায়গা থেকে আমি মানে আরতি দিকে বললাম যে করবে, আরতি দি পড়ে বললো যে হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং, কারণ আরতি দির যে গবেষণার বিষয় ছিল বিশ্ববিদ্যালয়তে সেটাও এই একই ধরনের, মানে কম্পারেটিভ মিথোলজির বিষয় ছিল আর কি, একবিংশ শতাব্দীতে কম্পারেটিভ মিথোলজি, ইংরেজি সাহিত্যে, তো ইন্দো অ্যাংলিয়ান লিটারেচারে আর কি। তো সেইটা নিয়ে আমরা আলোচনা করতে করতে তারপর আস্তে আস্তে ঠিক করলাম যে প্রথম 3টে গল্পকে ধরি, তারপরের ভার্সানে 4টেকে ধরবো। তার কারণ হচ্ছে আমাদের যা মানে একটা রিস্ক হয়ে যাচ্ছিল যে ভূমিকা লিখলাম 40 পাতা, গল্পের সাইজও মোটামুটি 40 পাতা 60 পাতা এরকম হয়ে যাচ্ছে। এখন আলটিমেটলি যেটা দেখা গেল, যদি পুরোটা লিখি তাহলে আমাদের ভূমিকা হয়ে যায় হচ্ছে প্রায় 140-50 পাতা, আর বইয়ের সাইজ মানে আর সব কটা ভার্সানের সাইজ মিলে দাঁড়ায় হচ্ছে 80 কি 90 পাতা। হ্যাঁ, তো অবস্থাটা সেই জায়গায় চলে যাচ্ছে। তাহলে যে ঠিক আছে, তাহলে দুটো ভাগ করে দিই, দুটো ভাগ করে দিয়ে যে, এবং এই ব্যাপারে একটা ব্যাপার আছে, আমরা যেখানে প্রোগ্রামটা করছি মানে প্রতিক্ষণ, প্রতিক্ষণের সঙ্গে তো ভূমেন্দ্র গুহর একটা অদ্ভুত সম্পর্ক ছিল জীবনানন্দ প্রকাশ করার ক্ষেত্রে। ভূমেন্দ্র গুহর একটি বিশেষ গুণ ছিল, জীবনানন্দের বইগুলো খুলে দেখবেন জীবনানন্দ লিখেছেন 100 পাতা, ভূমেন্দ্র গুহ 300 পাতার নোট দিয়েছেন। তো তো সেই কারণে আমার মনে হয় যে ঠিক আছে এটা করা যায়, কিন্তু একটু ভাগ ভাগ করে করলে লোকে পড়তে সুবিধা হয়, কারণ বিষয়টা এত ডেন্স এত ঠাসা, যে সেই কারণে আমরা ভাগ ভাগ করে যে দুটো ভাগে এটা আমরা করবো।